আপনার দৌড় দিব, শুধু আমরা পালাবো না, আমরা শুনছি উপদেষ্টারাও লাগেজ সব রেডি করতেছে। হ্যাঁ, তো এখন তো শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সাংগঠনিক সার্জিস আলম দেশ ছেড়ে পালিয়েছেন। সার্জিস আলমের জুলাই ফাউন্ডেশন থেকে অব্যাহতি নেওয়ার বিষয়ে আমি একটা ছোট্ট মন্তব্য করতে চাই। জুলাই ফাউন্ডেশন আজ পর্যন্ত কি ফাংশন করেছে? বাংলাদেশে প্রায় 2000+ আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে। এই জুলাই ফাউন্ডেশন কি দায়িত্ব নিয়েছে বলতে হবে সার্জিস আলমকে। আপনার মন চাইলো আপনি দায়িত্ব নিলেন, আর মন চাইলো আপনি দায়িত্ব থেকে ডক্টর ইউনূস কি পদত্যাগ করেছেন? এরকম একটা চিঠি আমার কাছে এসছে। কি চিঠিটা যেমন বাংলাদেশে আলোড়ন তুলেছে, তেমন কিন্তু ভারতেও বিশেষভাবে আলোড়ন করেছে। যদিও দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা সিল মারা পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, সেই পদত্যাগপত্র ভাইরাল হয়ে গেছে এবং সেটি নিয়ে আলোচনা এতটাই তুঙ্গে উঠে গেছে যে বলা হচ্ছে ডক্টর ইউনূসের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে গিয়েছে। ডক্টর ইউনূস পদত্যাগ করে বড় পরিবর্তন আসতে চলেছে বাংলাদেশের শাসন ব্যবস্থায়। সেখানে বিএনপি অর্থাৎ বাংলাদেশের প্রধান যে বিরোধী রাজনৈতিক দল, তারা কিন্তু চাইছে এই চলতি বছরের মাঝামাঝিতেই যেই পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এটা না বিএনপির জন্য হবে সুবিধাজনক, না ছাত্রদের জন্য আমার কাছে মনে হচ্ছে সুবিধাজনক হবে না। কারণ একে অন্যের পোল খোলা শুরু করে দিয়েছেন। উপদেষ্টারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে কাউন্টার করা শুরু করেছেন। বিশেষ করে উপদেষ্টা নাহিদ যে তথ্য আজকে দিয়েছেন, সেই তথ্য বিএনপির জন্য এই মুহূর্তে কতটুকু আসলে সুবিধাজনক হচ্ছে, কিছু গোপন তথ্যই আমরা যদি দেখি। ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করেই ফেললেন। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওটি জুড়ে কিন্তু দেখলেন, মানে একদম পদত্যাগ, আপনার পত্রতে কি কি আপনার লেখা উল্লেখ করা হয়েছে বা আপনার ডক্টর ইউনূসের যে সিগনেচার, সেটাও কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আমার মতে তিনি ভালো অন্য কেউ ক্ষমতায় এলে দেশের জন্য ভালো হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি বড় দল, এই বড়াই করে লাভ নেই। জনগণ মুখ ফিরিয়ে নিলে অস্তিত্ব থাকবে না। বাংলাদেশের বিষয়ে আলোচনা হয়েছে, তবে আমি বলতে চাই সান ফ্রান্সিসকোয় আমাদের কনসুলেট হামলার বিষয়টা অত্যন্ত উদ্বেগের। বাংলাদেশ ইস্যু নিয়ে বিস্ফোরকে বাংলাদেশের ঘটনা নিয়ে এমনকি বললেন ট্রাম্পকে, তা নিয়ে দেশ থেকে পালিয়ে যাচ্ছেন সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। এটা কি সত্য নাকি গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। তো বন্ধুরা, সেই সাথে আজকের ভিডিওতে আরো থাকতেছে, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখলেন তা নিয়ে থাকতেছে আপডেট নিউজ। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি এই সমন্বয়করা কি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন নাকি এটা গুজব। এই হচ্ছে মোহাম্মদ ইউনূসের সেই ভাইরাল পদত্যাগপত্র। প্রথমেই দেখুন বলা হচ্ছে বিষয় প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ, এবং এক্ষেত্রে আপনারা দেখুন তারিখ রয়েছে 22শে জানুয়ারি। অবশ্যই আমরা দেখব ভেতরে কি লেখা রয়েছে। প্রথমেই দেখুন বলা হচ্ছে জানাব, তারপরেই বলা হচ্ছে আমি গভীর দুঃখের সাথে জানাতে চাই যে 5ই আগস্ট পরবর্তী বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 2100 জনের 2100 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আরও কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি। এটা কিন্তু প্রথমেই লেখা রয়েছে। তারপরে দেখুন প্রথম প্যারাতেই লেখা রয়েছে, তারপরে বলা হচ্ছে এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা এবং কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সব সময় অটুট থাকবে। তারপরে দেখুন সেকেন্ড প্যারাতে প্রথমেই লেখা রয়েছে গত 1 মাসের অধিক সময় ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সম্প্রতি ঘটনাবলী প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে যেতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত করবে। এবং নেক্সট যে প্যারা অর্থাৎ থার্ড যে প্যারা রয়েছে, সেখানে দেখুন বলা হচ্ছে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত এবং আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। এই পর্যন্তই কিন্তু লেখা রয়েছে এই ভাইরাল পদত্যাগপত্রে। তারপরে দেখুন বিনীত নিবেদক রয়েছে
রয়েছে মোহাম্মদ ইউনুসের স্বাক্ষর, এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভাইরাল ছবিটি বা ইউনুসের এই ভাইরাল পদত্যাগপত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে বলা হচ্ছে কোনো এক সাংবাদিককে নাকি মোহাম্মদ ইউনুস বিদেশ থেকে এই পদত্যাগপত্র পাঠিয়েছেন। এক্ষেত্রে অনেকেই বলছেন সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, দ্রুতই সেনাবাহিনী ক্ষমতা হাতে নিচ্ছে। অনেকেই বলছেন ইউনুসের এই পদত্যাগ নিয়ে নেগোসিয়েশনের কাজ চলছে, তার এই পদত্যাগপত্র গ্রহণ করা হবে না, তাকে দেশে ফেরানো হবে এবং একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করা হবে এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ছাড়বেন মোহাম্মদ ইউনুস। এক্ষেত্রে ইউনুসের ভাইরাল পদত্যাগের খবর নিয়ে কিন্তু বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো পুরোপুরি নীরব। তবে তাদের নীরব কিন্তু সত্যতার প্রমাণ করে না, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি আইএসআই এর চিফেরা কিন্তু বাংলাদেশ সফর করছে, বৈঠক করছে তাদের সেনাদের সাথে, সেই ছবিগুলো কিন্তু সামনে আসছে। তবে মেইন স্ট্রিম মিডিয়াতে কিন্তু সেই বিষয়টা সামনে আসেনি। তাই বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু অনেক ক্ষেত্রে এককেন্দ্রিক হয়ে গেছে, তারা কিন্তু সব সময় সব সত্য প্রতিবেদনের মাধ্যমে সামনে আনেন না। যাই হোক, এই ভাইরাল পদত্যাগপত্রের সত্যাসত্য আমরা দাবি করছি না, এই বিষয়ে আপনারা ভালো বলতে পারবেন আমাদের যারা ভিউয়ার্স মূলত বাংলাদেশ থেকে দেখছেন। তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন। বর্তমান বাংলাদেশ থেকে পালাচ্ছে কেন, একে একে পালাচ্ছে কেন? সবাই তো লাইন ধরে ফেলছে। কি লাইন ধরে ফেলছে যে বাংলাদেশ থেকে আমাদের পালাতে হবে কেন? ৭২-এর সংবিধান পরিবর্তন করবে না? 2024-এ যে আপনাদের এই আন্দোলন ছিল, যে আন্দোলন ঘিরে আপনারা বলেন যে নতুন দেশ স্বাধীন করছেন, সেই দেশ স্বাধীনের যে আপনার সংবিধান এই অনুযায়ী করবেন না, পরিবর্তন করবেন না? সমন্বয়কারীরা পালাচ্ছেন কেন? কেন পালাচ্ছেন? সার্জিস হাসনাত কেন এখন উচ্চ স্বরে কথা বলতেছে না কেন? আগে তো মাইকের সামনে যেভাবে কথা বলতো মনে হতো যে ভাই আশেপাশে মাইক নাই, অনলি আপনার মাইক আর তার ছাড়া একটা মাউথ তার মুখের সামনে দিয়ে রাখছে, অতএব আমাকে চিৎকার করে কথা বলতে হবে, কারণ আমার গলার সাউন্ডটা তো বাহিরে কিংবা মানুষদের তো শুনতে হবে, তাই না? আপনার সার্জিস আলম, আপনারা বর্তমান ভয় পাচ্ছেন কেন? কারণ আপনারা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী, আপনাদেরকে তো বাংলাদেশের কোটি কোটি মানুষ তো ভালোবাসে। তাহলে পালাচ্ছেন কেন? কেন পালাচ্ছেন? কারণ আপনারা তো সরকার গঠন করবেন, আপনারা তো আওয়ামী লীগ বিএনপিকে উপরে ফেলে দিবেন, আপনারা তো ৭১ সালকে যারা বিশ্বাস করে এদের কলিজার ভিতর থেকে আপনারা কলিজাটা টান দিয়ে মনে করেন উপরে ফেলে দিবেন কিংবা ডাস্টবিনে ফেলে দিবেন। তাহলে আপনাদের হাত কেন এখন পকেটে ঢুকে গেল? কিংবা আপনাদের হাত কেন এই যারা নাকি স্বাধীনতা বিশ্বাস করে তাদের কলিজা অবধি পৌঁছাইল না কেন? জানতে চায়, আজ পুরা বাঙালির জাতি জানতে চায়। 1971 সালকে আপনারা মুছে ফেলতে চান, যে পাক বাহিনীরা আমাদের লাখো লাখো মা বোনদের ইজ্জত কেড়ে নিছে, টকবগে যুবকদের কলিজার ভিতরে পাকিস্তানি হানাদার বাহিনীদের বুলেট এখন পর্যন্ত আছে। সেইটাকে আপনারা মুছে ফেলে 2024-কে আপনারা স্বাধীনতা অর্জন করছেন, এটাকে আপনারা সংবিধান বানাবেন। কোথায় গেল আপনাদের সংবিধান? বানাবেন না সংবিধান? কেন পালাচ্ছেন? পালাচ্ছেন কেন? কি ভয় পেয়ে গেলেন? স্বাধীনতা যারা নাকি বিশ্বাস করে বাঙালি জাতি, এদের কলিজা থেকে কখনোই আপনারা এটা মুছে ফেলতে পারবেন না, বা আমরা এটাকে হতে দেব না। কারণ আমরা স্বাধীনতায় বিশ্বাস করি। যেই পাক বাহিনীরা আমাদের মা বোনদের ইজ্জত কেড়ে নিছে, তাদেরকে আমরা বাংলাদেশে পুনরায় মাথা চাড়া দিতে দিব না। কি আমরা দিব না? অন্যদিকে যখন নাকি ডক্টর ইউনুস তিনি আসলে পাকিস্তান যান কিংবা পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে তিনি আলাপ আলোচনা করে, তখন কি আপনার শেখ মুজিবুর রহমানকে আপনার দুশ্মন করা হয়, যে শেখ মুজিবুর রহমান নাকি বাংলাদেশকে ভালোবাসতেন না। ভালোবাসতেন কে? এই সমন্বয়কারীরা আর হচ্ছে এই উপদেষ্টারা। আর শেখ মুজিবুর রহমান নাকি ছিল দেশের শত্রু, জাতির শত্রু। উল্টো দিকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বর্তমান ভালো হওয়াতে অনেক রাজাকার বাহিনীরা আপনার মানে খুশির তাদের আত্মহারা, মানে খুশির তাদের সীমা নাই। আমি জানতে চাই, একে একে সবাই তো পালাচ্ছে, তাহলে আপনাদের এই খুশিটা আসলে কতদিন ধরে রাখতে পারবেন? উল্টো দিকে যখন নাকি আমাদের বাংলাদেশের থেকে মনে করেন পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করার উদ্দেশ্যে এক একটা ব্যবসা প্রতিষ্ঠানে আপনার সিগনেচার করা হয় কিংবা আদার্স আরো অনেক বিষয় করা হয়, তখন কেন পাকিস্তান আমাদের বাংলাদেশকে সরি বলল না? এটা বলেন, সরি কেন বলল না? কারণ 1971 সালকে যখন নাকি আমরা স্বাধীনতা অর্জন করি, তখন তো পাকিস্তানি হানাদার বাহিনীরা
যেভাবে আমাদের মা বোনদের ইজ্জত কেড়ে নিছে, সেই অনুযায়ী পাকিস্তানের তো সরি বলার কথা ছিল, কিন্তু পাকিস্তান তো সরি বলে নাই। উল্টো দিকে শেখ মুজিবুর রহমানকে বানাইছে ক্রিমিনাল, এবং আপনার এই যে স্বাধীনতা যারা নাকি অর্জন করছে তাদেরকে বানাইছে সন্ত্রাসী। আর সাধুকারা এই পাকিস্তান হানাদার বাহিনীরা, এদেরকে আমরা বাংলাদেশে কোনোভাবেই মাথাচাড়া দিতে দিব না। সর্বশেষ আমার একটা কথাই, সেটি হচ্ছে সমন্বয়কারীরা একে একে বাংলাদেশ ছেড়ে পালানোর চেষ্টা করতেছে, অনেকে পালিয়েও গেছে। তাহলে আপনারা কি ভয় পেয়ে গেলেন? যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তাদের কলিজা থেকে আপনারা এই 1971 সালে যে স্বাধীনতা যারা নাকি বিশ্বাস করে কিংবা কলিজার ভিতরে লালন পালন করে, এদের কলিজার ভিতরে হাত দিয়ে উপড়ে ফেলবেন না? কি এত অল্পতেই ভয় পেয়ে গেলেন? কি ভয় পেয়ে গেলেন? বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বাধীনতায় বিশ্বাসী, যেই কোটি কোটি মানুষদের হাত ধরে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি, মাতৃভাষায় কথা বলতে পারি। এই মাতৃভাষাকে আপনারা পরিবর্তন করবেন না কেন? ভয় পেয়ে গেলেন? অল্পতেই ভয় পেয়ে গেলেন? এখন পর্যন্ত তো যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা তো মাঠে পর্যন্ত নামে নাই, এতেই আপনারা ভয় পেয়ে গেলেন? সার্জিস, হাসনাত কিংবা নাহিদ, আসিফ, উপদেষ্টা আপনার তেলবাজ আসিফ নজরুল, কোথায় গেলেন আপনারা? সর্বশেষ আমি আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার, সমন্বয়ক, উপদেষ্টা কিংবা যে বা যারা মাস্টার মাইন্ড ছিল, প্রত্যেকটা রাজাকারের এই বাংলাদেশে বিচার করতেই হবে ইনশাআল্লাহ। আপনাদের বিচার এই বাংলাদেশেই হবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পরে কাজের বুয়ারা আন্দোলনে নামে, রিক্সা শ্রমিক আন্দোলনে নামে, ওই কাগজ টোকাইনারাও আন্দোলনে নামে। ইউনূস সরকার শুধু বসে বসে দেখে আর বলে আমরা একটা জাতীয় ঐক্য চাই। ইউনূস এই দেশের মাটিতে একটা সংস্কার পুরো দেখাতে পারবে না। আসিফ নজরুল ভারতীয় রয়ের এজেন্ট। পিলখানা হত্যার সময় আপনি আমতা আমতা করেন কেন? পিলখানার ঘটনা নিয়ে কারণ ভারত করেছে ওই পিলখানার ট্র্যাজেডি, আর সেই আসিফ নজরুলকে তারা ওখানে ঢুকিয়েছে ওদেরকে দামাচাপা দেওয়ার জন্য। সেই পুলিশ 50 লক্ষ টাকা ঘুষ দিচ্ছেন, আর সেই বড় কর্মকর্তা ওই হাতিয়া হিসাবে নিচ্ছেন, ওই পুলিশ কর্মকর্তাকে ফাঁসির কাজটা চুলিয়ে দিতে হবে। ওটা রাষ্ট্রদ্রোহী শয়তান, ওটা পুলিশ না। অতএব আমি বলবো, যদি প্রশাসনের ওই দুষ্কৃতকারী গুম বাহিনী আমাকে গুম করে দিতে চাও, মোস্ট ওয়েলকাম, আসো। আমি হকার সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার। ওই তোমরা আল্লাহর তলোয়ার দিয়ে তোমাদের মস্তক জমিনে ফেলে দেওয়া হবে। আমি বলবো, সত্যের পক্ষে আল্লাহ থাকে আর জালিমের পক্ষে শয়তান থাকে। আমি শয়তানকে খুশি করি না, আমি খুশি করতে চাই আমার রবকে। আর আমার রব অন্তর জানলেওয়ালা। আজকে আমি হকারি ব্যবসা করি, একজন খেটে খাওয়া মানুষ। আমি কেন রাষ্ট্রের বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলতে আসি মিডিয়ার সামনে? অনেকেই প্রশ্ন করেন। এর কারণ হচ্ছে, যারা বলার কথা তারা ললিপপ চুষে কথা বলে না। স্বার্থের জন্য, চাকরি বাঁচানোর জন্য বা মৃত্যুর ভয়ে, হয়রানির ভয়ে চুপ থাকে। আমি মৃত্যুকে অনেক আগেই স্বীকার করে নিয়েছি। আমি হকার সাইফুল্লাহ। আমি মনে করি এই বাংলাদেশের মানুষ, আপনারা আমার আর আমি আপনাদের। এই দেশের জনগণের পক্ষে সত্যের বাণী উচ্চারণ করতে গিয়ে যদি আমাকে ওই বুড়িগঙ্গা নদীর মধ্যে ওই ডিজিআই পাই যেভাবে ইলিয়াস আলীকে ফেলে দিয়েছে ওভাবে ফেলে দে, আমি হাসতে হাসতে বলবো আল্লাহু আকবার। ওই আল্লাহ, তুমি দেখছো এই জালেমের বিচার আমার সামনে হাসরের ময়দানে করবা তুমি। আমার আল্লাহ বলেছে যে আমি সর্বোচ্চ ন্যায় বিচারক। অতএব পুলিশ প্রশাসন নিয়ে আরেকটি কথা বলে আমি শেষ করব। বাংলাদেশের শুধু পুলিশ না, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, প্রত্যেকটা বাহিনীকে নতুনভাবে সাজাতে হবে। এই কাজটা করবে একজন জননন্দিত দেশপ্রেমিক সরকার।
সেটা হতে পারে তারেক জিয়া, হতে পারে আল্লামা শফিকুর রহমান জামাতের আমির, হতে পারে বা অন্য আরেকজন দেশপ্রেমিক নেতা। উনারা ডক্টর ইউনূস অন্তর্বর্তী শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস হচ্ছে সাচ্চা ভদ্রলোক। উনি একটা অদৃশ্য ছায়ার আবরণের নিচে বসে আছে, উনার কোনো ক্ষমতা নাই। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পরে কাজের বুয়ারা আন্দোলনে নামে, রিক্সা শ্রমিক আন্দোলনে নামে, ওই কাগজ টোকান্যারাও আন্দোলনে নামে। ইউনূস সরকার শুধু বসে বসে দেখে আর বলে আমরা একটা জাতীয় ঐক্য চাই। অতএব ডক্টর ইউনূসের কাছে কামান আছে, বুলেট নাই। ডক্টর ইউনূসের কাছে পিস্তল আছে, বুলেট নাই। খরচ করতে পারে না ডক্টর ইউনূস। এটাই হচ্ছে ডক্টর ইউনূসের দুর্বলতা। ভাই, ডক্টর ইউনূসকে তো আমরা অন্তর্বর্তীকালীন হিসাবে সিলেকশন করেছি। উনি তো জনগণের ভোটের ম্যান্ডেটে ক্ষমতা আসে নাই, এজন্য উনি কোনোদিন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সংস্কার করতে পারবেন না। এটা পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। জীবনে আর কয়দিন বাঁচেন ঠিক নাই, একটু ক্ষমতার মজদনকে উপভোগ করার জন্য। আমার যে উপদেষ্টারা এখন হয়েছেন আসিফ নজরুল, এই আসিফ নজরুলকে নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। আমি উনাকে নিয়ে বলবো না, উনি হচ্ছেন একজন সাচ্চা ভদ্রলোক, কিন্তু সন্দেহ হচ্ছে উনি নাকি ভারতীয় রয়ের এজেন্ট। আসিফ নজরুল পিলখানা হত্যার সময় আপনি আমতা আমতা করেন কেন? পিলখানার ঘটনা নিয়ে কারণ ভারত করেছে ওই পিলখানার ট্র্যাজেডি, আর সেই আসিফ নজরুলকে তারা ওখানে ঢুকিয়েছে ওদেরকে দামা চাপা দেওয়ার জন্য। অতএব অন্তর্বর্তী সরকারের ভিতরে যে উপদেষ্টাগুলি ঢুকেছে এগুলা ম্যাক্সিমাম আওয়ামী ফ্যাসিজমের মেকানিজম। আপনি শান্তির বাগানে অশান্তির বীজ লাগিয়ে আপনি কখনো শান্তি আশা করতে পারেন না। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস ভদ্রলোক, সাচ্চা ভদ্রলোক, উনার কাছে জাতি কখনো দেশ সংস্কার আশা করে না। এটা হচ্ছে হিজড়ার কাছে বাচ্চা চাওয়ার মতো একটা পাগলামি করা। এই ডক্টর ইউনূস হচ্ছে একজন এনজিওর লোক, উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। ডক্টর ইউনূস নিজে স্বীকার করেছে আমি পলিটিক্স বুঝি না, আমি রাজনীতির লোক না, আমি ব্যবসা করি, আমি ব্যবসায়ী। তো ডক্টর ইউনূসের কাছে কেন আপনি দেশ গঠনের জন্য একটা সুপারিশ করবেন মিয়া? উনি কি পারবে? ডক্টর ইউনূসকে যদি আল্লাহ আরো 100 বছর হায়াতে বাঁচায় রাখে, ইউনূস এই দেশের মাটিতে একটা সংস্কার করে দেখাতে পারবে না, কারণ উনার পায়ের নিচে জনগণের ভোটের ম্যান্ডেট নাই। আরে ভাই, আপনি এই যে পোশাক, এটা আমি খুলে পাঞ্জাবি পরবো আর মাথায় টুপি দিব, তাতে কি আমি মসজিদে নামাজ পড়াতে পারবো? আমি কি ইমাম সাহেব হয়ে গেলাম নাকি? এটা কেমন পাগলামি কথাবার্তা? পুলিশের পোশাক পরিবর্তন করলে পুলিশের মন পরিবর্তন। শেখ হাসিনার আমলে মামা আমার জানা মতে মামা কোনো জায়গায় ওই কোনো সমস্যা হয় নাই, ইয়ে হয় নাই। আমাদের আলটিমেটাম 72 ঘন্টা আমরা টাইম দিছিলাম। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন মানুষ এত অভিযোগ করে নাই, এত হইচই হরে নাই, রাস্তাঘাটে কোনো মারামারি হয় নাই, কোনো দুর্নীতি হয় নাই। তারপরেও এই যে জায়গায় জায়গায় মিডিয়ায় আমরা দেখি, রাত্রে মোবাইলে দেখি হিন্দুদের উপর অত্যাচার। সবাই তো আমরা মুসলমান, যার যার ধর্ম তার কাছে বড়। টাকার উপরে এই অত্যাচার গোলা করা ঠিক না মামা। না, শেখ হাসিনার আমলে ওলিও মামা এত হয় নাই মামা। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ, সুল্লাপাড় থানা। আমার এলাকায় অনেক আছে, আমি সবার লগে চলি। খালি আমার এলাকায় বলতে না মামা, বাংলাদেশে যারা আছে সবাই বাংলাদেশের নাগরিক, সবারই অধিকার আছে দেশের বেঁচে থাকার। যার যার ধর্ম তার কাছে বড়। হয়েছে এত না মামা, আমার চোখে এত না। আমি 2002 সালে রিক্সা হ্যান্ডেল ধরছি হাজারীবাগে। হ্যাঁ, এ যাবত আমি অনেক কিছু এ ধরনের কিছু বড় ধরনের কিছু দেখি নেই। তো যাই হোক, এই যে চট্টগ্রামে দেখতেছি আমরা অনেক জায়গায় দেখি, মিডিয়ায় দেখি, টিভি দেখি। চট্টগ্রাম ওই যে কালকে নাই যান কোন নেতা জানি গ্রেপ্তার হচ্ছে হিন্দু। না, অ্যারেস্ট অপরাধ থাকলে সে অ্যারেস্ট হতে পারবে, অপরাধ থাকলে শোনায় না। বাংলাদেশে একটা লোক একটা দল সাপোর্ট করতেই পারে না। আমার জানা মতে মামা বাংলাদেশে কোনো মুসলমান খুব একটা নির্যাতন হয় নাই আমার জানা মতে। আমার বিষয় হয়েছে কি, বিষয়গুলো এমনভাবে দাঁড়াইছে যেমন
আমি যদি আপনার কাছে অপরাধ করি, অপরাধের শাস্তি আমার পেতেই হবে। আর যদি অপরাধ না করি, যেমন রিক্সা ভাড়া অনেক যাত্রী ওঠে 20 টাকা ভাড়া মিটায় 10 টাকা দিয়ে দৌড়ায়, কারণ আমি জানি যে ওই খারাপ লোক ওর সাথে পারা যাবো না, 10 টাকা নেই মেনে নেই, কিন্তু যে অপরাধ করবো তার শাস্তি এটা বইতেই হবে। মুসলমান তো মামা, মুসলমানের সংবিধানে ধরেন আমি একটা বক্তা, আমি অস্কির গেছি, আমার কোরআনের কথা দিয়ে মুসলমানকে বুঝাইতে হবে, আয়াত আনতে হবে। কারণ আমি যদি একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন করি, ইসলামের শোনেন, ইসলামের রাজনীতি জায়েজ আছে মামা। আমরা ওই 2005 সালে নগি ভোটের আন্দোলনও দেখছি। আমরা প্রত্যেকটি আমার জ্ঞান আর সাকিমেতে আমি বিএমপিকেও ভোট দিচ্ছি, আওয়ামী লীগকেও ভোট দিচ্ছি। নির্দোষী কি না দিছে মামা এটা বলতে পারবো না, কারণ না না কিভাবে বললাম শোনা না, ও অনেক কদিন ধরে দেখতেছে, আমরা মোবাইলে দেখে আমরা শোনেন অনেক কদিন ধরে মোবাইলে দেখতেছি যে বা টিভির সামনে দেখি, আমরা তো সবসময় গাড়ি চালাই না, একটা চাষটালে যা বসি। ইনিশ সরকারের নির্দেশনা মামা, ইনিশ সরকারের নির্দেশনা যে যতটুকু অপরাধ করব তার শাস্তি ততটুকু সে পাবে। না না, হিন্দু লোকের তো কোনো অপরাধ না মামা, হিন্দু লোক কি দেশের মানুষ নাই, অসম্ভব। না না না, সেটা মামা এত খবর আমি বলতে পারবো না, তলের খবর বলতে পারবো না। হিন্দু মুসলমান বলতে মামা কোনো বাধা ভিন্ন নাই, আমার 39 বছর বয়স চলতেছে। আমরা জানি যে বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, আমরা সবাই ভাই ভাই। অসম্ভব মামা, আমাদের কেউ টাকা দেয় না, তা আমাদের কর্ম করে আমরা খাই, আমাদের কর্ম করে আমরা খাই, তাই তো বর্তমান আমরা ভাত পাই না। আমাদের যে অবস্থা রিস্কালা শোনেন, আমি বলি, আমার কথা শোনেন আগে। এগুলা বাংলাদেশের মানুষ মামা অন্যের লোকই জানেন। এই যে আন্দোলনটা হইলো 5ই অগস্টে যে 24 আন্দোলনটা হইলো, আপনি দেখেন আন্দোলনটা যখন জোরদার হইলো, এই যে উপদেষ্টা নাহিদ উনি একটা রিস্কা নিয়ে নাকি জাদুঘরে রাখছে। আন্দোলনটা হওয়ার পরে এই যে রাস্তাঘাটে সাধারণ শিক্ষার্থীগুলা, এমন কোনো রিস্কালার নাই হাতে ভাই ধরে নেয় যে আপনার আন্দোলন নামেন। কোনো রিস্কালার খবরে পর্যন্ত নিচ্ছে? কোন রিস্কালার খবর আমার নিচ্ছে বলেন? আমার একটা মিডিয়া আপনি দেখেন, বাড়ি যা খবর না মামা, বাড়ি যা খবর না। বৈষম্য বিদ্যুৎ আন্দোলনের অর্থ হয়েছে কই অটো রিক্সা বন্ধ করে দিচ্ছে? আপনার পিছনে তো অটো গাড়ি কেমনে বন্ধ হইলো? কেমনে অটো গাড়ি বন্ধ করলো? অটো গাড়ি কেমনে বন্ধ হলো আমার বলেন? অবৈধ শোনেন, এ দেশের কোনো এখন মামা আইন নাই, এ দেশে এখন কোনো আইন চলতেছে না বর্তমান। এ দেশে আইন শোনেন, আমরা বাংলা গাড়িওয়ালা সবাইকে আন্দোলন করলাম, সবাইকে আন্দোলন করার পরে আমাদের আলটিমেটাম দিল কি 72 ঘন্টা আমরা টাইম দিছিলাম, দেওয়ার পরে আরো ব্যাপক অটো বাইরে হইলো। এখন হাইকোর্টের নির্দেশে অটো গাড়ি চলতেছে। শেখ হাসিনার আমলে মামা আমার জানা মতে মামা কোনো জায়গায় ওই কোনো সমস্যা হয় না, হয় নাই। এখন তো আমি এই যে 5-6 দিন আগেও আমার পকেটে টাকা কেড়ে নিছে জিগাতলা 2:10 মিনিটে। কারা নিছে মামা এটা তো বলতে পারবো না। মানুষ তো সবাই এক সমান, কত মানুষ যেতেছে আসতেছে। পেলে কথা বলতে কি হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই। আমরা বাংলাদেশের জন্ম, বাংলাদেশের নাগরিক, সবার সাথে আমাদের চলতে হবে। এখন একজন হিন্দু আছে বলে যে ওর সাথে আমার কথা বলা যাবে না, এটা ভুল ধারণা। অনেক জায়গায় মামা আপনারা তো ওই টিএসসিতে এক সময় যান, নীলক্ষেতে যান, কিন্তু আমরা তো মামা এই এত খবর বলতে পারবো না। হিন্দুর পক্ষে কথা বলাটাই ভাই অপরাধ না, এটা হলে আপনার এটা একটা চরম ভুল করে। আমি তো সেই মিডিয়াটা তার দেখিনি, আমি যেটা ভালো দেখছি সেটাই বললাম মামা, বলা স্বাভাবিক মামা। আমি এটা আমি শুনছি ইন্ডিয়া মুসলমানদের অত্যাচার হচ্ছে, এটা আমি শুনছি, কিন্তু মামা আমার জানা মতে তাকে মারা হয়েছে, মারিয়ে গেছে ডাইরেক্ট। ওটার তো কথা জানান না। তখন একটা সরকার ছিল, তখন কি করছে না করছে বড় মাতালার দ্বারা। আপনার মন চাইলো আপনি দায়িত্ব নিলেন, আর মন চাইলো আপনি দায়িত্ব থেকে চলে গেলেন। তার মানে কি আপনার স্বার্থ উদ্ধার হয়ে গেছে, সেই জন্য দায়িত্ব থেকে সরে যাচ্ছেন? আপনারা বড় বড় চেয়ার পেয়েছেন, সেই জন্য ভুলে গেছেন তাদেরকে? খালি অ্যাকাউন্টে বসছেন আর অ্যাকাউন্ট থেকে শোনাচ্ছেন এত টাকা খরচ হচ্ছে। খরচ কোথায় হচ্ছে, কি হচ্ছে? মুগ্ধ
আর সাইদ ছাড়া কেউ জানে না। কারণ এই দুই কবর হলো সব থেকে বড় ইনভেস্টের জায়গা। মুগ্ধ আর আবু সাইদ যদি জীবন দিয়ে থাকে, তারা কি হয়েছে? তাদেরকে কেন আপনারা খোঁজ নিচ্ছেন না? সকলকে এক চোখে দেখতে হবে। বৈষম্য যদি করেন এই বাংলাদেশে, আর বৈষম্যের ঠাঁই আপনাদেরকেও মানুষ দিবে না। সার্জিস আলমের জুলাই ফাউন্ডেশন থেকে অব্যাহতি নেওয়ার বিষয়ে আমি একটা ছোট্ট মন্তব্য করতে চাই। জুলাই ফাউন্ডেশন আজ পর্যন্ত কি ফাংশন করেছে? বাংলাদেশে প্রায় 2000+ আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে। এই জুলাই ফাউন্ডেশন কি দায়িত্ব নিয়েছে বলতে হবে সার্জিস আলমকে। আপনার মন চাইলো আপনি দায়িত্ব নিলেন, আর মন চাইলো আপনি দায়িত্ব থেকে চলে গেলেন। তার মানে কি আপনার স্বার্থ উদ্ধার হয়ে গেছে, সেই জন্য দায়িত্ব থেকে সরে যাচ্ছেন? জবাব দিয়ে যেতে হবে। আপনি কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করে জুলাই ফাউন্ডেশনের তথ্য তুলে ধরেছেন, আবার আজকে বলছেন আপনি জুলাই ফাউন্ডেশন থেকে অব্যাহতি নিয়েছেন। কি ব্যাপার আমরা জানতে চাই। এই ধরনের অমন্তর কথাবার্তাগুলো আপনাদের কাছ থেকে আমরা স্পষ্ট ভাষায় আমরা জানতে চাই। আপনারা বলছেন জুলাই ফাউন্ডেশন থেকে অব্যাহতি নিয়েছেন, কেন এই ধরনের কথা? মন চাইলেই কেন এই ধরনের কথা বলেন? স্পষ্ট কোনো কথা কেন আপনারা বলতে পারেন না? আমরা জানতে চাই আপনাদের কাছে। শুনলাম 31 তারিখে নাকি আপনারা অব্যাহতি নিয়েছেন। 31 তারিখে, তাহলে এরপরে আবার জানুয়ারি মাসে এসে আপনি কিভাবে সংবাদ সম্মেলন করেন? এই বিষয়গুলো আপনারা কেন ক্লিয়ার করেন না? আপনাদের কাছে দেশের জনগণ আমানত দিয়েছিল, সে আমানতের কি করেছেন কেন আপনারা স্পষ্ট করেন না? আজকে বাংলাদেশে অসংখ্য এই আহত ভাইয়েরা, তারা হসপিটালের বেডে কাতরাচ্ছে। তাদের কতটুকু খোঁজ খবর আপনারা নিয়েছেন একটু বলবেন। তারা কেন মাঠে এসে আন্দোলন করে? তারা কেন হসপিটাল থেকে বাইরে বের হয়ে আসে আন্দোলন করে যে তাদের চিকিৎসা হচ্ছে না? আপনারা সরকারকে চাপ দিয়ে বলতে পারেন না, নিজেরাও দায়িত্ব নিতে পারেন না। আপনারা বড় বড় চেয়ার পেয়েছেন, সেই জন্য ভুলে গেছেন তাদেরকে। আমার এক সহযোদ্ধা, একসাথে আন্দোলন করেছি, একসাথে রাজনীতি করেছি, সেই ভাই দুদিন আগেও আমরা যারা 6 মাস আগে আন্দোলনের আগে যারা আমরা একসাথে বসে চা খেয়েছি, একসাথে ঘুরেছি, আজকে সে চোখে দেখতে পারে না, অন্ধত্ব বরণ করতে হয়েছে, চোখ হারিয়েছে। তার দুঃখ কষ্ট আমাদের উপলব্ধি করতে হয়। কারণ আমরা এখন যে সুস্থ মানুষটি একসাথে হাত ধরে আমরা হেঁটেছি, আজকে তাকে ধরে ধরে নিয়ে আমাদের অফিসে ঢুকতে হয়, তাকে টয়লেট পর্যন্ত আগায় দিতে হয়। সেই কষ্টগুলো আপনারা তো বুঝতে পারেন না। আপনাদের হৃদয়ে তো সেগুলো দাগ কাটে না। আপনারা তো পেয়েছেন এসি রুম, গ্লাস করা রুম, সেখানে বসে আছেন আর রাজনীতি করছেন। আপনারা যে রাজনৈতিক দল সেটাও তো স্পষ্ট করেন না। আপনাদের কেউ টকশোতে এসে আমাদের সাথে বলে যে আপনারা সংস্কার করছেন, আবার আপনারাই বলেন যে এই সরকারের অংশ আপনারা না। আসলে ভাই আপনারা কারা স্পষ্ট করুন। নাসির উদ্দিন পাটোয়ারি এক টকশোতে গিয়ে বলতেছে আমরা কারা? আমরা বলছি আমরা বাড্ডায় এটা করেছি, ওটা করেছি, যাত্রাবাড়িতে ওটা করেছি। আপনারা জানেন যাত্রাবাড়িতে কারা ছিল? যাত্রাবাড়ি ছাত্রদের কোন প্রতিনিধি ছিল? আমরা তার নাম জানতে চাই। নাসির উদ্দিন পাটোয়ারিকে বলছি আপনি স্পষ্ট করুন। যাত্রাবাড়ির মাদ্রাসার ছাত্ররা সেখানে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল, তাদের একজনকে আপনারা কমিটিতে ঢুকাতে পেরেছেন? আপনারা জানেনই না, আপনারা ভিডিও দেখেছেন। আপনারা আমার মনে হয় সেটাও ভালোভাবে দেখতে পারেন নাই। যাত্রাবাড়ি সহ আশেপাশে যতগুলো মাদ্রাসা ছিল, এই মাদ্রাসার ছাত্ররা সেখানে সমন্বয় করেছে। সেখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাদ্রাসার ছাত্ররা। যাত্রাবাড়ির বিষয়ে আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন। যাত্রাবাড়িতে আমরা আন্দোলন করেছি, মাদ্রাসার ছাত্রদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। আপনারা কিছু জানেন না। শেষ আপনাদেরকে ভরসা করেছিল, বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসের সাথে আপনাদের বিশ্বাসঘাতকতা করা হবে। আমরা বলি অতি দ্রুততম সময়ের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারগুলোর পাশে দাঁড়ান। যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের চিকিৎসা নিশ্চিত করুন। সরকারকে করতে হবে এবং আপনারা যারা দায়িত্বে বসে গেছেন আপনাদের করতে হবে। আপনাদের ডাকে এই মানুষগুলো সাড়া দিয়েছে। খালি অ্যাকাউন্টে বসছেন আর অ্যাকাউন্ট থেকে শোনাচ্ছেন এত টাকা খরচ হচ্ছে। খরচ কোথায় হচ্ছে, কি হচ্ছে, মুগ্ধ আর সাইদ ছাড়া কেউ জানে না।
কারণ এই 2 কবর হলো সব থেকে বড় ইনভেস্টের জায়গা। এখানে যে জিয়ারত হচ্ছে, এখানে ইনভেস্ট করা হচ্ছে। আর বাকিরা কি, তারা দেশপ্রেমী ছিল না? তারা কি দেশের জন্য জীবন দেয় নাই? মুগ্ধ আর আবু সাইদ যদি জীবন দিয়ে থাকে, তারা কি হয়েছে? তাদেরকে কেন আপনারা খোঁজ নিচ্ছেন না? সকলকে এক চোখে দেখতে হবে। বৈষম্য যদি করেন এই বাংলাদেশে, আর বৈষম্যের ঠাঁই। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যে ভিডিও ফুটেজটি আজকে দেখেছেন, ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই সমন্বয়করা, বিশেষ করে সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ, তারা কিন্তু মূলত দেশ থেকে পালায়নি, এটা ছিল একটা গুজব। দয়া করে আপনারা ফুল ভিডিওটি না দেখে বাজে মন্তব্য করবেন না এবং গুজবে কান দেবেন না। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু। আর এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখলেন সব কিছুই সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে নেওয়া হয়েছে। ভিডিওতে আমার নিজস্ব কোনো মন্তব্য বা কথা বলা হয়নি।